স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা কি শিখব? আজকের ভিডিওতে থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমরা আজকে ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও এই চ্যাপ্টারটা আমাদের করা ছিল না। আমরা ভেক্টর প্রোডাক্ট করেছিলাম এবং ভেক্টর প্রোডাক্টের পরে আমরা সরাসরি 3Dতে চলে গেছিলাম। মাঝখানে এই চ্যাপ্টারটা গ্যাপ পড়ে গেছিলো। তো এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের অনেকেরই জানার জন্য তোমরা কমেন্ট করেছো। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো একদম যেহেতু পরীক্ষার আগে আমরা এই একটা ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারের থিওরিটাকে বুঝবো, কনসেপ্টটাকে আর কি ক্লিয়ার করব, এবং তারপরে এই চ্যাপ্টার থেকে কোন টাইপের অঙ্কগুলো আসে সেই টাইপের অঙ্ক কয়েকটা আমরা দেখে নেব, যাতে পরীক্ষায় আমরা সেখান থেকে কমন পেয়ে যাই। অর্থাৎ আজকে যে অঙ্কগুলো আলোচনা করব তার মধ্যে থেকেও কিন্তু যদি ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দেয় তাহলে সেখান থেকে আসার সম্ভাবনাই বেশি থাকবে। তো একদম প্রথমে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করব। একটু সময় হয়তো বেশি লাগতে পারে। কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা অঙ্কতে যাব, যাতে ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই সমস্ত অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথমে আমরা ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইন এই জিনিসগুলো কী সেটা একটুখানি বোঝার চেষ্টা করি। দেখো, একদম ফার্স্টলি কোনো একটা সরলরেখাকে বা ভেক্টরকে যখন আমরা 3 ডাইমেনশনে বোঝার চেষ্টা করি, একদম সহজ উপায় হলো ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনকে বোঝা। অর্থাৎ ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইনের সাহায্যেই আমরা কোনো ভেক্টর বা সরলরেখাকে সঠিকভাবে আমরা দেখাতে পারি। মনে করো এটা এক্স অক্ষ, এটা মূলবিন্দু, ওয়াই অক্ষ এটা, এবং এটা জেড অক্ষ। তাহলে আমরা কোনো একটা ভেক্টরকে মনে করছি এখানে একটা বিন্দু রয়েছে আর, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হতে পারে। আমরা এখান থেকে এর একটা এই সরলরেখাটা আমরা আঁকলাম। মনে করো সেটাই মূলবিন্দু দিয়েই যেতে হবে এমন কোনো কথা নেই, যদি এইরকম হয় আর কি। ঠিক আছে? তাহলে এই ও আর যে সরলরেখা বা ভেক্টরটা হলো, এই ভেক্টরটা অথবা এর সমান্তরাল যে কোনো ভেক্টর একই জিনিস হবে। হ্যাঁ, আমরা মূলবিন্দু দিয়ে বোঝাচ্ছি, একটু বোঝার সুবিধার জন্য আমরা এটা করছি। তো কোনো সরলরেখা বা তার সমান্তরাল কোনো ভেক্টর যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, পজিটিভ দিকের সঙ্গে আলফা, বিটা এবং গামা অ্যাঙ্গেল করা আমরা ধরে নিই, আলফা কোণ, বিটা কোণ এবং গামা অ্যাঙ্গেল করা, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করছে এই অ্যাঙ্গেলটা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করছে, এবং এটা এই দিকটা হবে যেহেতু আমরা পজিটিভ দিকের সঙ্গে বলেছি, এবং জেড অক্ষের সঙ্গে আমরা ধরে নিচ্ছি গামা অ্যাঙ্গেল করছে, আলফা, বিটা, গামা। তবে এই আলফা, বিটা এবং গামা এদেরকে বলা হবে ডিরেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ এদেরকে বলা হবে ডিরেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে? তো কোনো একটা দিকের যেহেতু রয়েছে তার জন্য এখানে ডিরেকশন অ্যাঙ্গেল বলা হচ্ছে। এবার ডিরেকশন কোসাইনটা কি? একদম সহজেই বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেলের কস, কোসাইন যে জিনিসটা নেব, অর্থাৎ যদি আমরা কস আলফা, কস বিটা এবং কস গামা নিই, তাহলে এই কস আলফা, কস বিটা, কস গামাকে বলা হবে এই যেই সরলরেখাটা রয়েছে তার ডিরেকশন কোসাইন। তাহলে এই ফার্স্ট এই আলফা, বিটা, গামা এই তিনটে কি ছিল? ডিরেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা করছে তাকে ডিরেকশন অ্যাঙ্গেল বলছি। সেই অ্যাঙ্গেলের কোসাইনগুলো অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা যদি আমরা নিই, তখন তাকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। এই ডিরেকশন কোসাইনকে আমরা এল, এম এবং এন এই তিনটে অক্ষর দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এল সমান সমান হয়ে যাচ্ছে হলো কস আলফা, এম সমান সমান হচ্ছে কস বিটা এবং এন সমান সমান হচ্ছে কস গামা। এটা হলো সমস্ত কিছুর আমরা পজিটিভ দিকে নিলাম, এক্স অক্ষের পজিটিভ দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে এবং জেড অক্ষের পজিটিভ দিকে। যদি নেগেটিভ দিকে আমরা চিন্তা ভাবনা করি যে এই সরলরেখাটা এক্স অক্ষের নেগেটিভ দিকের সঙ্গে তাহলে কত ডিগ্রি কোণ করবে, আমরা যদি 2 ডাইমেনশনের ক্ষেত্রে ভাবি, এটা এক্স অ্যাক্সিস, এটা যদি একটা সরলরেখা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এর নেগেটিভ, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল কত হবে? পাই মাইনাস আলফা, তাই তো? অর্থাৎ এর নেগেটিভ দিকের যে অ্যাঙ্গেলটা হবে সেক্ষেত্রে মাইনাস, আর এর
ডিসিএস বা ডিরেকশন কোসাইনকে আমরা সংক্ষেপে ডিসিএসও লিখতে পারি, ঠিক আছে। এটা কি হবে তাহলে, কস পাই মাইনাস আলফা, কস পাই মাইনাস বিটা, কস পাই মাইনাস গামা। আর কস পাই মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, মাইনাস কস থিটা হয়ে যায়। তাহলে এইগুলো হয়ে যাবে হলো মাইনাস কস আলফা মাইনাস কস বিটা মাইনাস কস আলফা কস গামা, ঠিক আছে। অর্থাৎ যদি আমরা নেগেটিভ দিকে চিন্তা ভাবনা করি, সেটা এইগুলোর আগে আমাদের জাস্ট নেগেটিভ চিহ্ন চলে আসবে, ঠিক আছে। আমাদের এই জায়গাগুলো খুব কম, মানে অঙ্কে খুব কমই আসে, তাও যেহেতু কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি, তাহলে এটা আমাদের বুঝে রাখা দরকার। অর্থাৎ পজিটিভ দিকের সঙ্গে যখন নিচ্ছি তখন আমাদের কস আলফা কস বিটা কস গামা নিচ্ছি, এবং নেগেটিভ দিকের সঙ্গে তাহলে কস গামা মাইনাস কস আলফা মাইনাস কস বিটা এবং মাইনাস কস গামা হচ্ছে। এবার একটা জিনিস আমরা খুব ধীরে ধীরে অঙ্কগুলো বোঝার চেষ্টা করব। এই এক্স অক্ষ, এই এক্স অক্ষের তাহলে ডিরেকশন কোসাইনগুলো কি কি হবে। এক্স অক্ষের ডিরেকশন কোসাইন দেখো, এক্স অক্ষের ডিসিএস কি কি হবে। এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 0 ডিগ্রি। এক্স অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রি। এবং এক্স অক্ষ জেড অক্ষের সঙ্গে করবে হলো 90 ডিগ্রি। অর্থাৎ এটা হয়ে গেল ডিরেকশন অ্যাঙ্গেলস। তো ডিরেকশনস অ্যাঙ্গেলসগুলো হয়ে গেল 0 ডিগ্রি 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। তাহলে ডিরেকশন কোসাইনগুলো কি কি হবে, তাহলে এক্স অক্ষের ডিসিএসগুলি কী হবে, কস 0 ডিগ্রি কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি ভ্যালু কত, 1, কস 90 ডিগ্রি ভ্যালু 0 0। অর্থাৎ এক্স অক্ষের ডিরেকশন কোসাইন হলো 1 0 0। একই রকমভাবে তাহলে ওয়াই অক্ষের ডিরেকশন কোসাইন কত হবে, ওয়াই অক্ষের ডিসিএস কত হয়ে যাবে, সেক্ষেত্রে 0 1 0। জেড অক্ষের ডিসিএস কত হবে, 0 0 1। তাহলে একই রকমভাবে যদি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর ডিরেকশন কোসাইন আমাদের জানতে চায়, যে কোনো বিন্দুর ডিরেকশন কোসাইনে কিন্তু 1 0 0 এটাই হবে। ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দুর ডিরেকশন কোসাইন 0 1 0, এবং জেড অক্ষের ওপরও যে কোনো বিন্দুর ডিরেকশন কোসাইন হয়ে যাবে 0 0 1, ঠিক আছে। এটা হলো সমস্ত এক্স অক্ষের পজিটিভ দিকগুলো। তাহলে একই রকমভাবে সিমিলারলি নেগেটিভ দিকের এক্স অক্ষের ঋণাত্মক দিকের ডিসিএস কত হবে, ডিসিএস সেক্ষেত্রে কত হয়ে যাবে, -1 0 0, ঠিক আছে। ওয়াই অক্ষের ক্ষেত্রে নেগেটিভ দিকে 0 -1 0, আর জেড অক্ষের নেগেটিভ দিকে 0 0 -1, ঠিক আছে। বোঝা যাচ্ছে একদম ক্লিয়ারলি। এবার যেটা দেখবো সেটা হলো কি, রিলেশন এবং ডিরেকশন কোসাইন। অর্থাৎ ডিরেকশন কোসাইন যেটা আমরা কি এল এম এন অর্থাৎ কস আলফা কস বিটা কস গামা এই তিনটে দেখেছি, তাদের মধ্যে যে রিলেশনটা আছে ইন্টারলিঙ্কড তারা, সেই রিলেশনটা আমরা বের করব। তো ফার্স্টলি আমরা মনে করছি যে একটা স্ট্রেট লাইন আছে যার ডিরেকশন কোসাইন হলো এল এম এবং এন, যেটা আমি এই চিত্রের মধ্যে দেখাইনি। এটা হলো ও বিন্দু, এটা হলো এক্স, এটা হলো ওয়াই অক্ষ এবং এটা হলো জেড অক্ষ, ঠিক আছে। এই যেই সরলরেখাটার ডিরেকশন কোসাইন হলো এল এম এন, তার সমান্তরাল একটা সরলরেখা আমরা টেনে নিচ্ছি ও পি। এই ও পি সরলরেখাটা হলো সেই সরলরেখার সমান্তরাল, এটা হলো পি বিন্দু, ঠিক আছে। এবং পি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। যেহেতু 3 ডাইমেনশনে রয়েছে, একটুখানি বুঝতে আমাদের 2 ডাইমেনশন, অর্থাৎ এই বোর্ডটা তো 2Dর মধ্যে 3D বোঝাতে কিন্তু একটু প্রবলেম হয়। একটুখানি ইমাজিনেশন পাওয়ারটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। এটা একটা বক্স মতো হয়েছে সেটা। এবার দেখো এই ওপি সরলরেখাটাকে আমরা কি ধরেছি, যেই সরলরেখাটার ডিরেকশন কোসাইন এল এম এন তার সমান্তরাল। তাহলে এই পি বিন্দুর অবস্থান যদি হয় এক্স ওয়াই জেড, তাহলে এক্স অক্ষ বরাবর সে এক্স একক এসছে, এটা হলো এইটুকুর দৈর্ঘ্য হলো এ, ও এ আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। একই রকমভাবে এখান থেকে এইটুকু হলো ও বি, এটা হলো ওয়াই, এবং এইখান থেকে এইটুকু হলো ও সি, সেটা হলো জেড, ঠিক আছে। এবার এই
এই বিন্দু তিনটে যদি আমরা ধরে নিই এটা এক্স ওয়াই, এটুকু হলো জেড, তাহলে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ ওপি এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হলো আলফা, অর্থাৎ এল ইকুয়াল টু হলো কস আলফা। আমি একটা দিয়ে বোঝাই, তাহলে বাদবাকি আর তিনটের যে রিলেশনটা আছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এই এর সঙ্গে পিটাকে যদি আমরা কানেক্ট করে দিই, এটা যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে এই সরলরেখাটা কীরকম হবে বলো তো? দেখো এইটা তো একটা প্লেন, এই অ্যাঙ্গেলটা কিন্তু সেই ক্ষেত্রে 90 ডিগ্রি, অর্থাৎ এইটাকে যদি আমি ছোট্ট করে আঁকার চেষ্টা করি 2 ডাইমেনশনে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে, মনে করো এইটা হলো সেই বিন্দুটা পি এক্স কমা ওয়াই, আমি জেড ধরছি না এখানে, তাহলে ও এ এসছে, তাহলে এক্স অক্ষ বরাবর ও এ, ঠিক আছে, সেইখান থেকে এইদিকে কিন্তু উঠেছে, তাহলে এইটুকু হলো আমাদের সেক্ষেত্রে ওয়াই, আমাদের দরকার নেই। এই অ্যাঙ্গেলটা হলো, এই যে এই অ্যাঙ্গেলটা হলো ওপি, অর্থাৎ এটা হলো ও পি, এই অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ পি বিন্দুর সঙ্গে এক্স অক্ষ যেখানে রয়েছে, পি বিন্দু থেকে এক্স অক্ষের যেখানে এখান থেকে লম্ব টানি, সেই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি। একটুখানি 2 ডাইমেনশনে যদি ভাবো সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা একটা প্লেন মতো রয়েছে, এই অ্যাঙ্গেলটা এই পি বিন্দুটা রয়েছে স্পেসের মধ্যে, অর্থাৎ এখান থেকে এসে এইরকমভাবে কোথাও রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই ওপি এবং ওপি এবং ও এ এদের মধ্যে সম্পর্কটা আমাদের কি? ওপি সমান সমান কি? ওপি ইকুয়াল টু আর, অর্থাৎ পি বিন্দু থেকে দূরত্ব, এই আর সমান সমান হলো আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা বের করতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা কি বের করতে পারি? এই আর এর সঙ্গে এই ওপি ইকুয়াল টু যদি আর হয়, এটা যদি আর হয় আর এইটুকু যদি এক্স হয়, তাহলে আমরা এটা কি হচ্ছে, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এখানে 90 ডিগ্রি, আমরা ও এ এটা ভূমি এবং ওপি এটাকে আমরা কি লিখতে পারি? ও এ বাই ও পি ইকুয়াল টু কস আলফা, তাই তো? অর্থাৎ ও এ সমান সমান হচ্ছে আমাদের ওপি কস আলফা, ওপি কস আলফা, এবং ওপি মানে কি এসছে আমাদের আর, তাহলে এটা হয়ে গেল আর কস আলফা। ঠিক আছে, এবার দেখো এই ও এ ইকুয়াল টু কি সেক্ষেত্রে এক্স, এই যে ও এ ইকুয়াল টু এক্স, তাহলে আমরা এই কস আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? কস আলফা ইকুয়াল টু লিখতে পারি এক্স, এক্স বাই আর। সিমিলারলি আমরা যদি ওয়াই অক্ষ বরাবর ধরি এই অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে 90 ডিগ্রি, ঠিক আছে, ওয়াই অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলটা সেক্ষেত্রে হয়ে যাবে, জেড অক্ষের সঙ্গে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে সেক্ষেত্রে 90 ডিগ্রি। এরকমভাবে যদি আমরা দেখি আর কি, বিচার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কস বিটা ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই বাই আর, এবং কস গামা ইকুয়াল টু হয়ে যাবে জেড বাই আর। ঠিক আছে, তার মানে কি? অর্থাৎ এল ইকুয়াল টু বেরোচ্ছে হলো এক্স বাই আর, ঠিক আছে, আর ওয়াই এম ইকুয়াল টু ওয়াই বাই আর, এবং যদি আমরা এন ইকুয়াল টু বের করি তাহলে জেড বাই আর। তাহলে সবগুলো স্কোয়ার যদি করি, এল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এম স্কোয়ার ইকুয়াল টু হলো ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, এবং এন স্কোয়ার ইকুয়াল টু হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার যদি যোগ করে দিই, অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যোগ করে দিলে সব কটার নিচে আর স্কোয়ার আছে, তাহলে লসাগু করলে আর স্কোয়ার হবে, ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে ওপরেরটাও আর স্কোয়ার, এই যে এখানটা দেখেছিলাম আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা কিন্তু ক্লাস 11-এ যখন 3 ডাইমেনশন পড়েছি সেখানে ছিল। তাহলে ইকুয়াল টু 1, অর্থাৎ ডিরেকশন কোসাইনগুলো যেগুলো আছে তাদের বর্গের সমষ্টি ইকুয়াল টু 1, এটা কিন্তু আমাদের সূত্র কাজে লাগবে। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা সূত্র, এটা আমাদের সবসময় কাজে লাগবে। ঠিক আছে, তো এত জিনিসটা যেভাবে এসছে এটা জাস্ট কনসেপ্টটা, এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর আমরা আসছি যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ডিরেকশন রেশিও। ডিরেকশন রেশিও জিনিসটা কি? ডিরেকশন রেশিও অ্যাকচুয়ালি ডিরেকশন কোসাইনেরই একটা অংশ। কীরকম? ডিরেকশন কোসাইন যদি হয় এল এম এন,
তাহলে ডিরেকশন রেশিওকে আমরা এ বি সি ধরতে পারি, যেখানে এই এ বি সিগুলো হলো এল এম এন এর সমানুপাতিক, অর্থাৎ এল ইস টু এম ইস টু এন যা হবে এ ইস টু বি ইস টু সিও সেম হবে। তো আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু আমরা লিখতে পারি এ কে, এম ইকুয়াল টু লিখতে পারি বি কে, এবং এন ইকুয়াল টু লিখতে পারি সি কে। অর্থাৎ একটা নির্দিষ্ট নাম্বার প্রত্যেকটার সঙ্গে গুণ অথবা ভাগ করলেই সেটা আমরা ডিরেকশন রেশিও লিখতে পারি। তাহলে বুঝতেই পারছো যে ডিরেকশন কোসাইন তো একটাই হবে, কোনো একটা সরলরেখা হোক বা কোনো একটা বিন্দুর হোক, ডিরেকশন কোসাইন কিন্তু একটাই হবে, কিন্তু ডিরেকশন রেশিও কিন্তু অসংখ্য হতে পারে, কারণ এই কে এর ভ্যালু যেহেতু অসংখ্য, অসীম, ঠিক আছে, তাহলে অশূন্য কিন্তু কে জিরো ছাড়া যা খুশি হতে পারে। তো এইখানটা আমরা তাহলে এ বি সি অর্থাৎ ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন জিনিসটা কি বোঝা গেল। ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন একদম সেম জিনিস, অর্থাৎ ডিরেকশন রেশিও হলো ডিরেকশন কোসাইনের সমানুপাতিক একটা রাশিমালা, আর কিছুই নয়। এবার এই এল এম এন এবং এবিসি এই তিনটে অর্থাৎ ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর মধ্যে যদি আমরা একটা রিলেশন বের করতে চাই, তাহলে কি করে বের করব। দেখো এল ইকুয়াল টু এ কে, এম ইকুয়াল টু বি কে, এন ইকুয়াল টু সি কে তো আমরা দেখেছি। আবার আমরা একটা রিলেশন জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এগুলো বসিয়ে দিই, দেখো তাহলে কত আসবে, কে স্কোয়ার কমন যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা বের করতে পারি, কে ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 1/√ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো। অর্থাৎ আমরা এইখানটায় যদি এল ইকুয়াল টু তাহলে লিখতে পারি হলো এ বাই প্লাস মাইনাস √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এম ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস বি বাই √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এন ইকুয়াল টু লিখতে পারি প্লাস মাইনাস সি বাই √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের এল এম এন এবং এবিসি এর মধ্যে রিলেশন। এবার তার মানে কোথাও যদি আমরা ডিরেকশন রেশিও দেখতে পাই, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি ডিরেকশন কোসাইন বের করতে পারি। ঠিক আছে, এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, যে ডিআরএস থাকলে সেখান থেকে ডিসিএস বের করে অঙ্ক করতে, অথবা ডিসিএস দেওয়া থাকলে সেখান থেকে আমরা ডিআরএস বের করে কিন্তু অঙ্ক করতে পারি। এবার আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, যদিও আমরা ভেক্টর প্রোডাক্ট যখন করেছি ভেক্টরের জায়গাটায় আমরা সেই জিনিসটা বলেছিলাম যে লম্ব অভিক্ষেপ আমরা ভেক্টরেও পড়ে এসেছি, এখানেও একদম সেম জিনিস। লম্ব অভিক্ষেপ জিনিসটা কি, আমি এখানে 2Dর ক্ষেত্রে বোঝাই। মনে করো এটা একটা স্ট্রেট লাইন, আর এই দুটো বিন্দুর কানেক্টিং স্ট্রেট লাইন হলো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। যদি এটা যদি এক্স অক্ষ আমি মনে করি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা হলো কানেক্টিং স্ট্রেট লাইন, তাহলে এই এবি সরলরেখার এই এক্স অক্ষের ওপরে লম্ব অভিক্ষেপ কত হবে। তো এটাকে যদি আমি একটুখানি বাড়িয়ে দিই এবং এটা মনে করলাম যে আলফা অ্যাঙ্গেল করছে, তাহলে এর লম্ব অভিক্ষেপটা কি হবে। লম্ব অভিক্ষেপ হলো এই অংশটুকুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি এই অংশটুকুর দৈর্ঘ্য। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য আমি কি করে বের করতে পারি, তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু সেম দৈর্ঘ্য হবে। তো এটা যদি আলফা হয় তাহলে এইটাও আলফা এবং এইটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এইটুকুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই আর, তাহলে কি হবে, এবং এইটুকু যদি আমি ধরে নিই এ রয়েছে, এটা বি, এটা সি নাম দিলাম, তাহলে এই এসির ওপর এই এসি এর দৈর্ঘ্যটুকু আমাদের বের করতে পারলেই হবে। তো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এটা ভূমি বাই অতিভুজ, তাহলে এসি বাই এ বি ইকুয়াল টু কস আলফা। ঠিক আছে, আমরা তো এসি বের করব, এসি ইকুয়াল টু হয়ে যাবে এ বি কস আলফা। তাহলে যার আমরা মানে যদি এইটুকুর দৈর্ঘ্য আমরা জানতে পারি এবং অ্যাঙ্গেলটা আমরা জানতে পারি, তাহলে তার লম্ব অভিক্ষেপ হলো যার ওপরে ফেলছি সেটা হলো এই অংশটুকুর দৈর্ঘ্য ইন্টু কস আলফা। ঠিক আছে, তাহলে এই অভিক্ষেপ দিয়ে আমরা কি করব, সেটা হলো যে ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন যদি আমরা বের করতে চাই, দুটো বিন্দু প্রদত্ত দুটো বিন্দুর ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও বের করতে গেলে আমাদের এই লম্ব অভিক্ষেপটা কাজে লাগবে। তো কীরকম হবে,
এখানেও আমি দুটো অক্ষ টানছি, কারণ তিনটে অক্ষ দিয়ে করতে গেলে আমি তিনটে অক্ষই যদি টেনে নিই, মনে করো এদিকে অক্ষটা রয়েছে, এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড অক্ষ। আমি একটুখানি অন্যরকমভাবেই এটা আঁকলাম, এটা হলো ও। তাহলে এইখানটায় একটা এ বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো x1 y1 z1 এবং এইখানে একটা বি বিন্দু আছে যার স্থানাঙ্ক হলো x2 y2 z2। তাহলে এই এবি যেই সরলরেখাটা হচ্ছে, এই এবি সরলরেখার ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওটা কি? তাহলে দেখো ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন যদি আমরা পেতে চাই, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে, অর্থাৎ কস আলফা আমাদের বের করতে হবে। কস আলফা ইকুয়াল টু কী হয়? তো আমরা দেখো যখন আমরা একটা মানে আমরা কস আলফাটাকে বের করার চেষ্টা করি, দেখো এক্স অক্ষের ওপর তাহলে লম্ব অভিক্ষেপটা আমরা যদি বের করার চেষ্টা করি, এইটুকুর দৈর্ঘ্য কত হবে তখন? এক্স অক্ষের ওপরের ক্ষেত্রে আমাদের x2 মাইনাস x1 বাই এ বি ইকুয়াল টু কস আলফা হবে না? এটার ক্ষেত্রে যদি আমি দেখি কস আলফা ইকুয়াল টু কী ছিল? এসি বাই এ বি। এসি মানে এই দৈর্ঘ্যটুকু ছিল, এসি মানে আমাদের এক্ষেত্রে এই যে এই দৈর্ঘ্যটা x2 মাইনাস এটা এইটুকুর দৈর্ঘ্য কত হবে? এইটুকুর দৈর্ঘ্য হলো x2 মাইনাস x1 বাই যেই এই এবি এর দৈর্ঘ্যটা ছিল সেই এবি, এখানেও এবি এর দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য যদি আমরা জানতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা কস আলফা বের করতে পারবো। একই রকমভাবে y2 মাইনাস y1 বাই এবি ইকুয়াল টু হবে কস বিটা, বা এটা ইকুয়াল টু এল যদি আমরা ধরি, এটা এম, আর এন ইকুয়াল টু তাহলে z2 মাইনাস z1 বাই এবি, এটা হলো কস গামা। অর্থাৎ যদি ডিরেকশন কোসাইন আমাদের বের করতে হয় তাহলে জাস্ট এই কোঅর্ডিনেটগুলোকে বিয়োগ করে এবং এই দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করে সেটাকে ভাগ করলে আমরা কিন্তু ডিরেকশন কোসাইন পেয়ে যাব, এল এম এন পেয়ে যাব। এবার যদি ডিরেকশন রেশিও বের করতে হয় তাহলে এল এম এন এদের মধ্যে দেখো এই কমন এই অংশটা রয়েছে না, প্রত্যেকটার নিচে ভাগ এবি রয়েছে, তো এই এবি যদি আমরা কেটে দিই তাহলে ডিরেকশন রেশিও বা দিক অনুপাতগুলো কী কী হবে? দিক অনুপাত হবে x2 মাইনাস x1 কমা y2 মাইনাস y1 কমা z2 মাইনাস z1। অর্থাৎ দুটো প্রদত্ত বিন্দু যদি থাকে তাহলে জাস্ট ওদের কোঅর্ডিনেটগুলো যদি আমরা বিয়োগ করে দিই, একই সিকোয়েন্স, অর্থাৎ x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1, অথবা x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2, এটাই কিন্তু হয়ে যাবে ডিরেকশন রেশিও। এবং ডিরেকশন রেশিও পেয়ে গেলে যদি আমাদের শুধু ডিরেকশন রেশিও দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আমরা ডিরেকশন কোসাইন বের করতে পারবো। সেটা আমরা দু একটা এক্সাম্পল দেখব, তাহলেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইনের প্রত্যেকটা মানে একদম মেন কনসেপ্টগুলো কিন্তু এইগুলোই। দুটো বিন্দুর মধ্যে দুটো বিন্দু দেওয়া থাকলে তার ডিরেকশন রেশিও কী করে বের করবো, ডিরেকশন কোসাইন বের করবো কী করে, সেটা এখান থেকে বুঝতে পারলাম। ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইনের মধ্যে সম্পর্কটা বের করতে পারলাম। আরও একটা জিনিস আছে, সেটা হলো যদি ডিরেকশন রেশিও অথবা ডিরেকশন কোসাইন দেওয়া থাকে তাহলে সেই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ কত হবে। এটাকে একদম আমরা সরাসরি ভেক্টরের মেথডে আমরা চলে যাব। ভেক্টরে যখন আমরা দুটো প্রোডাক্ট করেছিলাম সেক্ষেত্রে আমরা যেই মেথডটা অ্যাপ্লাই করেছি এখানেও সেই মেথডটাকেই আমরা অ্যাপ্লাই করব। মানে যদি L1 M1 এবং N1 এটা একটা ডিসিএস হয় মানে ডিরেকশন কোসাইন হয়, এবং L2 M2 N2 এটা আরেকটা ডিরেকশন কোসাইন হয়, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে মডুলাস অফ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা হয়ে যাচ্ছে কস থিটা। মানে যখন আমরা সূক্ষ্মকোণটা বের করব তখন মডুলাস, যদি সূক্ষ্মকোণের বদলে আমরা মডুলাস না নিই তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হতে পারে। একই রকমভাবে যদি ডিআরএস দেওয়া থাকে, অর্থাৎ A1 B1 C1 দেওয়া থাকলো, A2 B2 C2 দেওয়া থাকলো, তাহলেও আমরা এই একই ফর্মুলা ইউজ করতে পারি। কীরকম? কস থিটা ইকুয়াল টু সেক্ষেত্রে হয়ে যাবে L1 L2 যেহেতু, তাহলে A1 A2 বাই কত হবে প্লাস B1 B2 প্লাস C1 C2, এবং সবকটার সঙ্গে কি থাকবে? A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার
প্লাস c2 স্কোয়ার। কেন হচ্ছে? কারণ এই L1 মানেটা কি? L1 মানে কি ছিল? L1 মানে a1 বাই রুট ওভার এই a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। তাহলে L2 কি হবে? a2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। জাস্ট এখানে L1 L2 জায়গায় এই যে গুণ করে এটাও মডিউলাস নেব আমরা, ঠিক আছে? তাহলে এখান থেকেও আমরা পেতে পারি। তাহলে যদি দুটো সরলরেখা পরস্পর সমকোণ থাকে তাহলে নিশ্চয়ই এই ওপরের অংশটা ইকুয়াল টু 0 হবে, অথবা এইগুলো ইকুয়াল টু 0 হবে, যেটা আমরা ভেক্টর মেথডে করে এসেছি। একদম সেম সেই মেথডেই কিন্তু আমাদের করতে হবে। এবার জাস্ট এই অঙ্কের অর্থাৎ ডিরেকশন রেশিও, ডিরেকশন কোসাইনের জাস্ট কয়েকটাই টাইপের অঙ্ক আছে, সেই টাইপটা যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ফার্স্ট আমরা একটা এক্সাম্পল করছি। দেখো এক্সাম্পলটা কি আছে? যে সরলরেখা অক্ষ তিনটির সাথে সমান কোণে নত তার দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে সিম্পলি আমরা যদি মনে করি যে এবি সরলরেখা অক্ষ তিনটির সাথে সমান কোণে নত, ঠিক আছে? তার মানে কি ডিরেকশন কোসাইন L ইকুয়াল টু M ইকুয়াল টু N, এটা হয়ে যাচ্ছে। ইকুয়াল টু সবগুলোই আমরা কস আলফা ধরে নিচ্ছি তাহলে, ঠিক আছে? আবার আমরা কি রিলেশন জানি? L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। সেক্ষেত্রে 3 কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কস আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট 3, ঠিক আছে? তার মানে আমাদের ডিরেকশন কোসাইনগুলো কি কি হচ্ছে? অতএব দিক কোসাইনগুলি কত হবে? 1 বাই রুট 3, 1 বাই রুট 3, 1 বাই রুট 3, অথবা মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3, মাইনাস 1 বাই রুট 3, ঠিক আছে? এই হলো আমার তিনটে ডিরেকশন কোসাইন। একদম সিম্পল অঙ্ক, 2 নম্বরে দিতে পারে, ভালো অঙ্ক এটা। এরপরে যে অঙ্কটা করছি দেখো, এটাও একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দিক অনুপাতের সাহায্যে দেখাও যে 2, 6, 3, 1, 2, 7 এবং 3, 10, -1 এই বিন্দুত্রয় সমরেখ। তো সমরেখ দেখাতে গেলে আমাদের আগে ডিরেকশন দিক অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা এগুলোকে বিন্দু ধরে নিই, একটা পি, এটা কিউ বিন্দু এবং এটা আর বিন্দু। তাহলে পি কিউ এর দিক অনুপাত কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে 1, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 3 থেকে 7 বিয়োগ করলে -4, ঠিক আছে? একই রকমভাবে আমরা যদি কিউ আর এর দিক অনুপাত বের করি তাহলে 3 থেকে এটা বের করি, মানে যাতে বিয়োগ চিহ্নটা না আসে। 3 - 1 করলে 2, 10 - 2 করলে 8, আর হলো -1 - 7 করলে -8। তাহলে এই দিক অনুপাতগুলোর অতএব এদের আমরা কি লিখতে পারি? 1/2 ইকুয়াল টু 4/8 ইকুয়াল টু -4/8 লিখতে পারি না? এই অংশটা এরকম যখন রেশিওগুলো সমান আসে তার মানে কি হয়? অর্থাৎ পি কিউ এবং কিউ আর এরা সমান্তরাল। অতএব পি কিউ সমান্তরাল কিউ আর। কিন্তু কিউটা কি? কিউটা তো এই দুটো সরলরেখারই কমন বিন্দু। কিউ বিন্দুটি দুটি সরলরেখার সাধারণ বিন্দু। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব পি কিউ আর সমরেখ, অর্থাৎ এই তিনটে একই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে প্রথম যেই দুটো অঙ্ক করলাম সেই দুটো অঙ্ক কিন্তু একদম বেসিক টাইপের অঙ্কগুলো রয়েছে। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসবো ইম্পর্টেন্ট অঙ্কগুলোতে। নেক্সট যে অঙ্কটা করব এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে প্রমাণ করো একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ cos ইনভার্স 1/3 হবে, ঠিক আছে? তো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের আগে ঘনকটাকে একটুখানি এঁকে নিতে হবে। ঘনকটা কীরকম হবে? আমরা ধরে নেব যে ঘনকের একটি কৌণিক বিন্দু হলো মূলবিন্দু।
ঠিক আছে, তাহলে ঘনকটাকে আমরা যদি মূল বিন্দুটাকে এই কৌণিক বিন্দুটা ধরি, তাহলে ঘনকটা এরকম হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে এই ক্ষেত্রে। এটা মনে করো সেই ঘনকটা, যার একটা বিন্দু হলো মূল বিন্দু ও, এবং এই বিন্দুটাকে আমরা ধরছি এ, এটাকে বি, এটা সি, আর এটাকে আমরা ধরছি পি বিন্দু, কিউ, এটা আর এবং এস। ঠিক আছে, এই হলো আমাদের কৌণিক বিন্দুগুলো। এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। যদি এ একক হয় তাহলে এটা যদি মূল বিন্দু স্থানাঙ্ক 0,0,0, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে এক্সের মানটাই শুধু হবে a,0,0। এই সি বিন্দু স্থানাঙ্ক কত হবে 0,a,0, এবং এই আর বিন্দু স্থানাঙ্ক হবে 0,0,a। এটা হলো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটা হলো জেড অক্ষ। এটাকে যদি আমরা নাম দিই, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, এখানে দেখো জেড কিন্তু 0 হবে যেহেতু এক্স ওয়াই প্লেন, তাহলে a,a,0। পি বিন্দু স্থানাঙ্ক এখানে এক্স ওয়াই জেড তিনটেই আছে, a,a,a। এই বিন্দু স্থানাঙ্ক কত হবে, এখানটায় ওয়াইয়ের ভ্যালু থাকবে কিন্তু এক্সের ভ্যালুটা থাকবে না, কারণ এটা হলো এক্স জেড প্লেন, তাহলে 0,a,a। ঠিক আছে, আরেকটা বিন্দুই রয়েছে শুধু এই বিন্দুটা, এখানে ওয়াইয়ের ভ্যালুটা 0 হবে, অর্থাৎ এক্সের ভ্যালু a, ওয়াইয়ের ভ্যালু 0 এবং জেডের ভ্যালু হলো a। দেখো তাহলে আমরা 1 2 3 4টে 1 2 3 4টে এই চারটে 8টা বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার আমরা কি করব, এখানে কতগুলো কর্ণ হতে পারে, 4টে কর্ণ হতে পারে, ও এ কিউ, বি আর, সি এস। আমাদের যে কোনো দুটো কর্ণের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। তাহলে সবচেয়ে সহজ যেটা হলো ওপি বের করে নিয়ে ওপি এর সঙ্গে আমরা এ কিউ এর কর্ণ বের করি। ওপি কর্ণের কী হবে, আমাদের দিক কোসাইন বের করব, দিক কোসাইন সমূহ কী হবে, আমরা যদি L1 ধরি, L1 ইকুয়াল টু কী হবে, ওপি অর্থাৎ এ বাই রুট ওভার কত এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ 0। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এম কী হবে, মানে এই ওপি এর দূরত্বটা এটা, এম কী হবে, M2, অর্থাৎ এখানেও এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর M1, এটা N1 ইকুয়াল টু হবে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি এ কিউ বের করি, এ কিউ কর্ণের দিক অনুপাত, দিক কোসাইন L2 ইকুয়াল টু, তখন আমাদের এই এ থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে a মাইনাস 0 ইকুয়াল টু a বাই রুট ওভার কী হবে, দেখো এখানে a আছে, এই দুটো 0 আছে, তাহলে এখানে 0 এখানে a আছে, তাহলে a মাইনাস 0 তার স্কোয়ার, 0 মাইনাস a তার স্কোয়ার, 0 মাইনাস a তার স্কোয়ার, তাহলে সবগুলো এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। এখানে আরেকটুখানি লিখতে পারি আমরা, দেখো তাহলে 1/√3 হবে না, কারণ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3a স্কোয়ার, একটা এ বাইরে আসবে 1/√3, এটাও 1/√3। তাহলে এক্ষেত্রেও আমাদের কিন্তু a মাইনাস 0 করছি, তাহলে 1/√3। M2 কত হবে, এখানেও 0 মাইনাস a, তাহলে মাইনাস a বাই ওই যেটা আসছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেহেতু কর্ণের দৈর্ঘ্য সবকটার ক্ষেত্রে সেমই হবে। তো যাই হোক, এখানে হবে মাইনাস 1/√3, এবং N2 হবে হলো, N2ও দেখো মাইনাস a বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে মাইনাস 1/√3। তাহলে আমাদের অর্থাৎ অ্যাঙ্গেল যদি হয় থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, মডিউলাস অফ L1 L2 প্লাস M1 M2
প্লাস n1 n2, এখানে ভ্যালু জাস্ট বসিয়ে দেবো, L1 1/√3, এটা 1/√3, তাহলে 1/3 হয়ে যাবে, প্লাস এটা 1/√3, এটা -1/√3, তাহলে এখানে হয়ে যাবে -1/3, প্লাস এটা 1/√3, এটা মাইনাস, তাহলে -1/3, তাহলে একটা কেটে গেল মডিউলাসের মধ্যে নিলে, তার জন্য 1/3, অর্থাৎ থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো cos ইনভার্স 1/3। এটাই আমাদের বের করতে দিয়েছি, যেহেতু সূক্ষ্মকোণ। ঠিক আছে, একদম খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে, এবারও পরীক্ষায় কিন্তু আসতে পারে, কারণ বিগত যেই সালের কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ নিউ সিলেবাসের যে সালের কোশ্চেন, তার মধ্যে কিন্তু এই অঙ্কটা রয়েছে, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আরও একটা অঙ্ক চলে আসবো। নেক্সট যে অঙ্কটা করবো সেটাও আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কি বলেছে, যদি একটি সরলরেখা ঘনকের 4টি কর্ণের সাথে আলফা বিটা গামা ডেল্টা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 8/3। এটা অনেক সময় কস স্কোয়ার দিয়ে দিতে পারে, তাহলে সেখানে অ্যান্সারটা কিন্তু 4/3 আনতে হবে। হ্যাঁ, মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। একই রকম টাইপের আমরা এই অঙ্কটা করতে গিয়ে আগে ওইটা প্রমাণ করে তারপরে এটা করব। যাই হোক, তার জন্য আমাদের কি লাগবে, আগে এই ঘনকটা লাগবে, এবং ঘনকের নামকরণ আমরা এটাকে মূলবিন্দু ধরে নিচ্ছি ও, এটা এ বি সি পি কিউ আর এস, এবং প্রত্যেকটা বিন্দুর আমাদের স্থানাঙ্ক লাগবে। এটা ও হলো 0 0 0, এ হলো কত a, 0, 0, বি কত আর সি করে নিই 0, a, 0, তাহলে এটা হলো a, a, 0। একই রকম পি হলো এ এ এ, আর এটা কত হবে, এখানে এক্স থাকবে না, তাহলে 0, a, a, আর এইটা এক্স ওয়াই কিছুই থাকবে না, শুধু জেড থাকবে 0, a, 0, a, আর এইটা কত থাকবে, তাহলে এখানটায় ওয়াই থাকবে না, a, 0, a। তাহলে এই হয়ে গেল আমাদের 8টা বিন্দু। তারপরে এই 8টা বিন্দুর আমাদের কর্ণগুলোর ডিআরএস বা ডিসিএস বের করতে হবে আমাদের। তাহলে আগে আমরা ওপি কর্ণের ওপি এর ডিসিএস কি হবে, ওপি হলো আমাদের a বাই √a² প্লাস a² প্লাস a² বাই ইকুয়াল টু 1/√3। একটু আগে আমরা করেছি 1/√3। আরেকটা কি হবে, কমা, পরেরটার ক্ষেত্রেও 1/√3 হবে, পরেরটাও 1/√3 হবে। ঠিক আছে, আমি পরপর এখানটায় একটা কাজ করতে পারি, আমরা এটাকে L1, এটাকে আমরা L1 নাম দিতে পারি, L1। ঠিক আছে, তাহলে M1 কত হবে, M1 ইকুয়াল টু হয়ে যাবে 1/√3, N1ও 1/√3 আসছে, তাই তো। আর কোনটা কোনটা রয়েছে আমাদের, ওপি হয়েছে এ কিউ এর ডিসিএস, এটা L2 আমরা নাম দিতে পারি। L2 ইকুয়াল টু কত হবে, এক্ষেত্রেও a-0, তাহলে a/√3, সরি 1/√3, আগেরটার মতোই। M2 কত হবে, M2 হলো এখানটা 0 - a, তাহলে -1/√3, আর N2 হলো -1/√3, আগেই বের করেছিলাম আমরা, এই দুটো তো বের করেছিলাম। এবার এই বি আর একটা কর্ণ আছে, বি আর এর ডিসিএস, বি আর এর ক্ষেত্রে দেখো এটা a-0, তাহলে L3 নাম দিই, তাহলে এটাকে আগে ধরি a-0, তাহলে a বাই ওই সেই নিচে আবার সেই √a² প্লাস a² প্লাস a² হবে, তাহলে 1/√3। ঠিক আছে, তাহলে M3 কত হবে, M3 এখানে a-0, এখানেও 1/√3, আর N3 হয়ে যাবে 0 - a, তাহলে মাইনাস আসবে, -1/√3। ঠিক আছে, এবং আরেকটা কর্ণ রয়েছে সিএস এর ডিসিএস। সিএস এর ক্ষেত্রে আমাদের যদি এইটাকে আগে ধরি a-0, তাহলে 1/√3, L4 ইকুয়াল টু 1/√3, M4 কত হবে 0 - a, তাহলে -1/√3, এবং পরেরটা হলো 1/N4, 1/√3। তাহলে দেখো আমরা চারটেই কিন্তু পেয়ে গেলাম। এবার
তাহলে যেহেতু সরলরেখাটা প্রথম যেই কর্ণটা রয়েছে তার সঙ্গে যদি আলফা কোণ উৎপন্ন করে, অতএব ওপি এর সঙ্গে এর সাথে প্রদত্ত সরলরেখা প্রদত্ত সরলরেখা ডিসিএস ধরে নিই। মনে করি সরলরেখাটির ডিসিএস বা ডিরেকশন কোসাইন লিখতে পারো এল এম এন। তাহলে ওপি এর সাথে কস আলফা কোণ উৎপন্ন করলে কস আলফা ইকুয়াল টু কী হবে সেক্ষেত্রে? কস আলফা ইকুয়াল টু হয়ে যাবে L1 L2, অর্থাৎ এক্ষেত্রে 1/√3। তাহলে 1/√3L প্লাস 1/√3M প্লাস 1/√3N, বা এটাকে আমরা 1/√3 কমন নিতে পারি, L প্লাস M প্লাস N। একই রকমভাবে কস বিটা কী হবে? যেহেতু কস বিটা আমরা ধরে নিই এ কিউ এর সঙ্গে, তাহলে এ কিউ এর সঙ্গে যদি হয়, দেখো 1/√3 যদি কমন নিই আমরা, প্রথমটার ক্ষেত্রে L মাইনাস M হবে মাইনাস N হবে, তাই তো? একই রকম কস গামা কী হবে? কস গামা আমরা বিআর এর সঙ্গে ধরে নিচ্ছি এটাকে, তাহলে 1/√3 যদি কমন যায় তাহলে এটা হবে L প্লাস M মাইনাস N, যেটার আগে মাইনাস আছে সেটা। আর কস ডেল্টা ইকুয়াল টু হয়ে যাবে 1/√3 কমন নিলে এখানটা আসছে কত? এখানে L থাকবে, এটার মাইনাস M প্লাস N থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের চারটে জিনিস। এবার আমরা কি জানি, আমাদের সাইন বের করতে দিয়েছে। সাইন বের করার আগে কিন্তু আমরা কসের যেহেতু আমরা সূত্র জানি, তাহলে কসের ফর্মুলা আগে ফেলি। কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু কী লিখতে পারবো আমরা? এগুলো সব স্কোয়ার হবে। তাহলে দেখো প্রত্যেকটা স্কোয়ার করলে 1/3 করে একবারে কমন নিই 1/3। আর ভেতরে কি থাকবে? এইটার হোল স্কোয়ার L প্লাস M প্লাস N তার হোল স্কোয়ার প্লাস এইটার হোল স্কোয়ার L মাইনাস M মাইনাস N তার হোল স্কোয়ার, তারপরে এইটার হোল স্কোয়ার অর্থাৎ L প্লাস M মাইনাস N তার হোল স্কোয়ার প্লাস এবার এইটার হোল স্কোয়ার অর্থাৎ L মাইনাস M প্লাস N তার হোল স্কোয়ার। তাহলে এবার জাস্ট হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি ফেলে দিই তাহলেই হবে A প্লাস B প্লাস C তার হোল স্কোয়ারের ফর্মুলা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA, তাই তো? তাহলে 2LM প্লাস 2MN প্লাস 2LN। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে প্লাস L স্কোয়ার মাইনাস M স্কোয়ার হলেও স্কোয়ারটা তো প্লাসই হবে। এবার যখন LM নেব তখন প্লাসের বদলে এখানে মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে মাইনাস 2LN LM, এটা করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2MN, আর যখন NM হবে আবার এটা মাইনাস LN 2LN। ঠিক আছে, প্লাস আবার ওইটার ক্ষেত্রে করলে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার চলে আসবে। এই গুণটা আমি আবার প্রথম থেকে করি, এই গুণটা এই দিকটায় করি। তাহলে গুণটা যদি করি আমার দেখো 1/3 সবকটার সামনে আসছে, তাহলে এটা সূত্রে ফেলবো আবার L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার প্লাস 2LM প্লাস 2MN প্লাস 2NL বা LN যাই হোক, প্লাস পরেরটার ক্ষেত্রে যেহেতু এই দুটোর মাইনাস আছে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার কিন্তু আসবেই। শুধুমাত্র LM যখন গুণ হচ্ছে দেখো তাহলে মাইনাস 2LN, তারপরে MN যখন গুণ হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2MN, আর LN যখন গুণ হবে মাইনাস 2NL। ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার এটা তো থাকছেই, তারপরে LM 2LM, তারপরে M আর N যদি গুণ হয় তখন মাইনাস 2MN, যার আগে মাইনাস আছে সেই মাইনাসগুলো হিসাব করতে হবে এখানটায়, আর মাইনাস 2NL প্লাস পরেরটা ক্ষেত্রে লাস্ট এটা L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার মাইনাস 2LM মাইনাস 2MN প্লাস 2NL। এই হলো আমাদের সমস্যা।
এবার দেখো এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, প্লাস এই দুটো এই মাইনাস দুটোর সঙ্গে কেটে যাচ্ছে, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, অর্থাৎ এই অংশটা পুরো কেটে যাচ্ছে। এল স্কোয়ার এল স্কোয়ারগুলো দেখো প্রত্যেকটা 4টে করে আছে, তাহলে 4 কমন দেবো, 4/3 এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এর ভ্যালু তো আমরা জানি 1, তাহলে এটা হয়ে গেল 4/3। এটা কার ভ্যালু আসলো? কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার ডেল্টা। তাহলে অতএব এই কস স্কোয়ারটাকে আমরা সাইনে যদি কনভার্ট করতে যাই আমাদের অ্যান্সার এটা আনতে হবে। যদি কসের অ্যান্সার চায় তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, যেহেতু সাইনে চেয়েছে তাহলে কসগুলোকে কনভার্ট করি। তাহলে এটা থেকে যদি এটা কনভার্ট করতে চাই তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার গামা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এখানে 4 মাইনাস অফ সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু 4/3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি? সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা ইকুয়াল টু, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, 4 মাইনাস 4/3 ইকুয়াল টু 3 4 12 মাইনাস 4 মানে হলো 8/3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু দিতেই পারে। লাস্ট আরেকটা টাইপের অঙ্ক করব। এই অঙ্কগুলোও কিন্তু পরীক্ষায় আসে, তোমরা এক্সাম্পলে অথবা অনুশীলনীতেও দেখবে যে এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে অঙ্ক দেওয়ার চান্স কিন্তু খুব বেশি। কি আছে? দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইনগুলি এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0 এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণকে সিদ্ধ করো। অর্থাৎ এই দুটো সমীকরণকে সিদ্ধ করে এমন সরলরেখার ডিরেকশন কোসাইনগুলো নির্ণয় করতে হবে আগে, এবং তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তাহলে আগে আমরা এই সমীকরণ থেকে এল এম এন এদের ভ্যালুগুলো বের করার চেষ্টা করি, ডিরেকশন কোসাইনগুলো। তাহলে এল ইকুয়াল টু, এই সরলরেখা থেকে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মাইনাস অফ এম প্লাস এন, এবং এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম দিই। তাহলে 1 নম্বর থেকে এটা পেলাম, অতএব 2 নম্বর থেকে আমরা কি পেতে পারি? অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে এল স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলে স্কোয়ার করলে প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে সূত্রে ফেললে এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানটায় কি আসছে? এম স্কোয়ার প্লাস 2m স্কোয়ার প্লাস 2mn ইকুয়াল টু 0। দেখো এটা খুব সহজই চলে আসলো। অনেক সময় আসতে পারে যে এখানটা এন স্কোয়ারটা কাটছে না, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে আমাদের বের করতে হবে। আমি আরেকটা টাইপের অঙ্ক করিয়ে দেবো, এই অঙ্কটা করি আগে, খুব সহজ অঙ্ক এখানটায়। এখান থেকে যদি আমি 2m কমন নিই তাহলে m প্লাস n ইকুয়াল টু 0 পড়ে থাকছে। অতএব এখান থেকে m এর ভ্যালু কী কী বেরোচ্ছে? অতএব m ইকুয়াল টু 0 অর m ইকুয়াল টু মাইনাস n। এবার যদি আমরা m ইকুয়াল টু 0 ধরি তাহলে কি আসছে? যদি m ইকুয়াল, অর্থাৎ m এর ভ্যালু 0 ধরে একটা ডিসিএস বেরোবে, অর্থাৎ m ইকুয়াল টু 0 হলে আমরা কি লিখতে পারি? l ইকুয়াল টু হচ্ছে তাহলে মাইনাস n, তাই তো? তাহলে এখানে ডিআরএসগুলো কী হবে? অতএব ডিআরএসগুলো হচ্ছে ডিসিএসগুলো, অর্থাৎ প্রথম সরলরেখার দিক অনুপাত, দিক কোসাইন কি হচ্ছে? এল এর ভ্যালু হলো মাইনাস n, 0, n। ঠিক আছে, তাহলে দিক কোসাইন যদি এটা হয় তাহলে দিক অনুপাত কি হবে? দিক অনুপাত, এখানে n যেহেতু কমন রয়েছে তাহলে -1, 0, 1। একই রকমভাবে যদি m ইকুয়াল টু মাইনাস n হয়, m ইকুয়াল টু মাইনাস n হয়, তাহলে দ্বিতীয় সরলরেখা, সেক্ষেত্রে দ্বিতীয় সরলরেখার দিক কোসাইন কত হয়ে যাবে?
এম এর জায়গায় যদি মাইনাস এন হয় তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 0 চলে আসছে, তাই তো, যেহেতু এম মাইনাস এন বসালে 0 চলে আসবে, তাহলে দিক কোসাইন হয়ে যাবে 0, মাইনাস এন, এন। তাহলে দিক অনুপাত কত হবে, দিক অনুপাত ইকুয়াল টু হবে 0, -1, 1। তাহলে এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে, মডুলাস অফ দিক কোসাইনগুলো অর্থাৎ A1 এরকম হয়, আমি সূত্রটাকে লিখছি, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। তাহলে এখানে যদি মানগুলো বসাই, দেখো A1 এর ক্ষেত্রে 0 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, শুধু এটা থাকছে, অর্থাৎ 1 বাই এটা কত রুট ওভার যদি করি আমরা, এটা স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার √2, তাহলে এটা √2 ইন্টু এটাও √2, তাহলে 1/2 হচ্ছে কস কত ডিগ্রির ভ্যালু 1/2, কস 60 ডিগ্রির ভ্যালু 1/2, অর্থাৎ থিটা ইকুয়াল টু হচ্ছে π/3। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো এখানে যে সহজ জিনিসটা হয়ে গেছে যে এই জায়গাটায় আমাদের একটা খুব সহজে উৎপাদক বিশ্লেষণ চলে এসছে। যদি সহজ উৎপাদক বিশ্লেষণ না থাকে, মনে করো এরকম কিছু একটা আসলো, এম স্কোয়ার প্লাস 2mn প্লাস 3n স্কোয়ার সামথিং এরকম কিছু আসলো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে n স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে m/n তার স্কোয়ার প্লাস 2m/n প্লাস 3 ইকুয়াল টু 0 এরকম করে নিয়ে এবার m/n এর একটা দ্বিঘাত সমীকরণ করে m/n এর ভ্যালু বের করব এবং সেখান থেকে দুটো করে মান বেরোবে, আমরা সেইভাবে অঙ্কগুলো কিন্তু সেক্ষেত্রে করব, ঠিক আছে। তো যাই হোক, এই ফার্স্ট অঙ্কটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এক্সাম্পল থেকে তোমরা একটু দেখে নেবে। তো আশা করি ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর অঙ্কগুলো তোমাদের হয়তো একটু হলেও সহজ হয়ে যাবে। তো ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, আর সামনেই যেহেতু পরীক্ষা, তোমাদের তো এখন অঙ্ক বেশি করতেই হবে। পরীক্ষা কেমন হচ্ছে সেটাও অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।